আজকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং এক্সচেঞ্জ ভিজিটর অর্থাৎ F1 ভিসা হোল্ডার এবং J1 ভিসা হোল্ডারদের জন্য নতুন কিছু রুল ঘোষণা করেছে এবং এটাকে ফাইনাল রুল বলা হচ্ছে। এবং এই ফাইনাল রুলে যেসব পরিবর্তন এসেছে সেইগুলি আমি একটু পরেই বলছি, কিন্তু তার আগে আমার একটা ইনফর্মড প্রেডিকশন বলি। সেটা হলো যে এই ফাইনাল রুলটা খুব বেশি দিন টিকবে না। কেন ঠিকবে না সেটা একটু ব্যাখ্যা করি, তারপরে আমরা মূল আলোচনায় যাচ্ছি। এই ফাইনাল রুলটি বেশি দিন টিকবে না কারণ হলো এই ফাইনাল রুলে যে পরিবর্তনগুলি আনা হয়েছে সেটা সবচেয়ে যেটা ফান্ডামেন্টাল পরিবর্তন সেটা হলো আগে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অধিকাংশ পরিবর্তন এবং অ্যাক্টিভিটি মনিটর করত স্কুলের একজন অফিসার, যার ডেজিগনেশন ছিল DSO, ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল, তারা। কিন্তু এই নতুন ফাইনাল রুলে ডিএসওদের অধিকাংশ ক্ষমতা USCIS এর কাছে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। এখন প্রবলেম হলো এই মুহূর্তে আমেরিকায় 1.2 মিলিয়ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টাডি করছে, এর বাইরে J1-এও তো আরো অনেকে আছে। এখন এই বিশাল অংশের মানুষের ভিসা সংক্রান্ত অধিকাংশ পরিবর্তন যদি USCIS এর কাছে চলে যায় তাহলে এত বিশাল সংখ্যক অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করা আমার মতে USCIS এর পক্ষে সফল হবে না। ফলে যেটা হবে, এই রুলটি ইমপ্লিমেন্ট হবে, কিছুদিন কার্যক্রম শুরু হওয়ার পরে USCIS অনুধাবন করবে যে তারা একটি ভুল করেছে এবং আবার এই ক্ষমতাগুলি ডিএসওদের কাছে ব্যাক করা হবে। একেবারে 100% এখন যেমন আছে ওরকমই ব্যাক করা হতে পারে, অথবা একটু মডিফাইড ভার্সন ব্যাক করা হতে পারে। এটা আমার প্রেডিকশন, কারণ এত বিশাল অঙ্কের অ্যাপ্লিকেশন, বিশেষ করে এক্সটেনশন অফ স্টে EOS অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করা USCIS এর পক্ষে অলমোস্ট ইম্পসিবল হয়ে দাঁড়াবে, আনলেস তারা অনেক জনবল হায়ার করছে এবং অনেক টাকা খরচ করছে, সেটা অন্য আলোচনা। আমার ধারণা এদিকে আমেরিকান সরকার যাবে না। কাজেই আমার প্রেডিকশন হলো এই ফাইনাল রুলটি খুব বেশি দিন থাকবে না। কতদিন থাকবে সেটা দেখার বিষয় আমরা দেখব। এবার আমরা আলোচনা করি যে এই ফাইনাল রুলে কি কি আছে এবং এর দ্বারা কারা ক্ষতিগ্রস্ত হবে। প্রথম যে বিষয় সেটা হলো যে এখন আগের সিস্টেমে যখন কেউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকায় আসতো তারা 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা পেত। এখন সেটি কমিয়ে 4 বছর করা হচ্ছে, তার মানে 1 বছর কমিয়ে দেওয়া হচ্ছে। এবং আগে সেখানে অনেক সময় লেখা থাকতো DS, ডিউরেশন অফ স্টে, এখন DS লেখা থাকবে না, এখন সরাসরি 4 বছরটাই মেনশন করা হবে। এবং এই 4 বছর শেষ হওয়ার পরে আপনি যদি এক্সটেনশন করতে চান তাহলে আগে যেমন আমরা DS এর কাছে গিয়ে জাস্ট একটা I-20 রিনিউ করলেই যতদিন পর্যন্ত নতুন I-20 আমরা পেতাম ততদিন পর্যন্ত আমেরিকায় থাকতে পারতাম, সেটি আর থাকছে না। আমাদেরকে USCIS এর কাছে এক্সটেনশন অফ স্টে US এর জন্য আবেদন করতে হবে এবং তারা পর্যাপ্ত ভেটিং করবে, নতুন বায়োমেট্রিক নিবে, ব্যাকগ্রাউন্ড চেক করবে, ফ্রড স্ক্রিনিং করে তারপরে এটা অ্যাপ্রুভ করবে এবং অ্যাপ্রুভাল না পেলে আপনাকে আপনার নিজের দেশে ব্যাক করতে হবে। কাজে এই এক্সটেনশন অফ স্টে US এইটা একটা নতুন অ্যাডিশন। আরেকটা নতুন চেঞ্জ হলো যে আগে গ্রেস পিরিয়ড ছিল 60 ডেজ, সেখান থেকে কমিয়ে 30 ডেজ করা হয়েছে। আমার মতে এটি মেজর কোনো পরিবর্তন না, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে গ্রেস পিরিয়ড এমনিতেও আগেও খুব একটা ইউজ করতো না। কাজেই এখনো মনে হয় এটার খুব বেশি ইফেক্ট পড়বে না। আমি সবসময় সবাইকে অ্যাডভাইস করি গ্রেস পিরিয়ডটাকে আপনারা আসলে হাতে ধরবেন না, গ্রেস পিরিয়ডকে কখনোই কনসিডার করবেন না। এটা একটা গ্রেস পিরিয়ড, এটা একটা ট্রানজিশনাল টাইম। ওইটা হলো একেবারে এক্সট্রিম বিপদের বন্ধু। সাধারণত আপনার যে কোনো মেয়াদ শেষ হওয়ার আগেই অন্য যেখানে যাবেন সেটি আবেদন করবেন। কাজে এই 60 ডেজ থেকে 30 দিনে নিয়ে আসাটা এটা আসলে মেজর কোনো পরিবর্তন আমার দৃষ্টিতে না। আর একটা হলো প্রোগ্রাম চেঞ্জ রেস্ট্রিকশন, মানে আপনি একটা প্রোগ্রামে আসার পরে যদি অন্য প্রোগ্রামে যেতে চান সেটার উপরে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আরোপ করা হবে। কি রুলস অ্যান্ড রেগুলেশন আরোপ করা হবে এটা এখনো বলা হচ্ছে না। ধরে নিচ্ছে হয়তো ওই বায়োমেট্রিক, হয়তো ভেটিং, ফ্রড স্ক্রিনিং, এই বিষয়গুলিকে অ্যাড করা হবে। এতে হয়তো প্রসেসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, একেবারে বন্ধ হয়ে যাবে না। এই হলো পরিবর্তন। আরেকটা বিষয় হলো বর্তমানে যারা আমেরিকায় আছেন, অতীতের রুল অনুযায়ী যারা ভিসা নিয়ে আছেন তাদেরটাও অটোমেটিক্যালি এই নতুন সিস্টেমে ট্রানজিশন করে নিয়ে আসা হবে। এই রুল যেদিন পাবলিশ করা হবে সেদিন থেকে 4 ইয়ার্স এর জন্য আপনার ভিসা এফেক্টিভ হবে। যদিও আপনার আগের আইন অনুযায়ী 5 বছর ভিসা ছিল, ডিউরেশন অফ স্ট্যাটাস ছিল, কিন্তু এই রুল যেদিন পাবলিশ করা হবে তারপর থেকে আপনাদের পুরনো হিসাবে পাওয়া ভিসাগুলিও এই নতুন আইনে চলে আসে। এখন প্রশ্ন হলো এতে কারা ক্ষতিগ্রস্ত হবে।
ক্ষতিগ্রস্ত আসলে তারাই হবে যারা স্টুডেন্ট ভিসায় এসে ঠিকমতো পড়াশোনা করে না, তারা খুব হরহামেশা একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটিতে ট্রান্সফার নিয়ে চলে যায়, অনেক ভালো ইউনিভার্সিটি থেকে কম ভালো ইউনিভার্সিটিতে চলে যায়, অনেকে আছে মাস্টার্স পিএইচডিতে এসে পরে আবার অন্য ইএসএল প্রোগ্রামে চলে যায়, তারা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যারা জেনুইন রিয়েল স্টুডেন্ট তাদের কোনো ক্ষতি হবে না। এবং অ্যাজ আই সেড আর্লিয়ার, যে আমার ধারণা এই রুলটা আসলে খুব বেশি দিন ইফেক্টিভ থাকবে না। একই সঙ্গে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে চেঞ্জ অফ স্ট্যাটাস, মানে ধরেন আপনি B1 B2 তে এসে F1 এ যাবেন বা F1 থেকে B1 B2 তে যাবেন, এই চেঞ্জ অফ স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে কিন্তু এই নতুন রুলে কিছুই বলা হয় নাই, কাজে এটি আগের মতোই চলতে থাকবে। কাজে আপনারা যদি কেউ চেঞ্জ অফ স্ট্যাটাস করতে চান, আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলেন, কারণ এই নতুন রুলটি ফেডারেল রেজিস্টারে পাবলিশ হবে এবং পাবলিশ হওয়ার 60 ডেজের পরে এটি ইফেক্টিভ হবে। কাজেই এটির ইফেক্টিভ ডেটে যাওয়ার আগেই আপনারা যদি চেঞ্জ অফ স্ট্যাটাস করতে চান, আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো সেটি করতে। এতে আপনারা এই নতুন রুলের আওতায় পড়বেন না। তো এই ছিল আমার অ্যানালিসিস নতুন রুল সংক্রান্ত বিষয়ে। এই নতুন রুল বা যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো কনসার্ন থাকে, আপনি আমাদেরকে জানাবেন। আমেরিকার ভিতরে যে কোনো ব্রাঞ্চ অফিসে আসতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন, ইমেল করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার আসলে ওয়ের কোনো অভাব নেই। আশা করি আমরা আপনাদেরকে সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সঙ্গে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।